অধিভুক্তি জটিলতা কাটলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদত্যাগ দাবিতে অনড় ৭ কলেজ শিক্ষার্থীরা। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা। ইভিএম কেনাকাটায় আওয়ামী লীগের বিরুদ্ধে হরিলুটের অভিযোগ দুদকের। বিমানবন্দরে দুর্নীতির দায়ে তারেক সিদ্দিকী সহ ১৯ জনের নামে মামলা। দ্রুত নির্বাচন সহ ১০ দাবিতে বিএনপি ইসলামী আন্দোলন ঐক্যমত্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান। এবং সংস্কার কমিশনের ৩ সুপারিশে আপত্তি ইসির। স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় প্রধান নির্বাচন কমিশনার। আলোচনার সুযোগ দেখছেন বদিউল আলম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ৭ কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। অন্যথায় নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তারা। আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রো-ভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ ৭ কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। এর আগে অধিভুক্ত ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়, যা কার্যকর হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের আলাদা করা সহ নানা দাবিতে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে রাতভর ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। সোমবার ডাবি উপাচার্যের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষের বৈঠক শেষে এমনটা জানান ডাবি উপাচার্য। অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে সবাই প্রো-ভিসির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এর আগে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। অতি সত্বর ৭ কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। প্রায় ৮ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ৭টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো কাটেনি। এর প্রেক্ষিতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারামারির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, গোটা পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। যে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশ সৃষ্টি, এখন তাদেরই আন্দোলন অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ
নেওয়ার আমরা চেষ্টা করব। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া ছাড়া কোথাও কোথাও ঢিলেঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তির সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে দুইটা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটাকে সলভ করে নেওয়া। শামীমুজ্জামান চৌধুরী, ভবনা সংবাদ, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬ দফা দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের পক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ ঘোষণা দেন। ঘোষিত সময়ের মধ্যে দাবি মানা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তারা। সুরায়া মুনির রিপোর্ট। ৬ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নেন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। কর্মসূচিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ দিন ধরে অবস্থান করেন তারা। দাবি নিয়ে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশি হামলার শিকার হয়ে আহত হন ৩০ থেকে ৪০ জন শিক্ষক। প্রধান শিক্ষক তিনি জলকামানের সাথে যুদ্ধ করতে করতে প্রায় ১ ঘন্টা ধরে যুদ্ধ করার পরে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। জাতীয়করণের দাবিকে উদ্দেশ্য করে স্মারকলিপি দিতে যাওয়ার পথেই নৃশংসভাবে হায়েনার মতো একদল পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না আদায় হয় ততক্ষণ পর্যন্ত এই মাঠ আমরা ছাড়ব না। আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হান্নান জানান, সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাইমারি স্কুলে সরকারিভাবে যে ভবন বিভিন্ন দেওয়া হচ্ছে, আমাদের হবে। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ২৪ ঘন্টা সময় দিচ্ছে সমন্বয়কেরা, শিক্ষা সচিব অনতিবিলম্বে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শুনুন, তাৎপর্য বুঝুন, এবং আমি আহ্বান করব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি তাদের দাবি দেওয়া যৌক্তিক হয় অনতিবিলম্বে তা পালন করুন এবং মেনে নিন। বিষয়টি দ্রুত সুরাহা না হলে বড় আন্দোলনের ডাক আসতে পারে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বেতনের সঙ্গে অবসর ভাতা দেওয়া সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেয় রেলের রানিং স্টাফরা। সোমবার বিকেলে রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি রানিং স্টাফদের। এসব দাবিতে ৩ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন তারা। এদিকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তাদের দাবির বিষয়ে যথেষ্ট আন্তরিক তারা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ ১৯ জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। সোমবার এক ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ। এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। SU সেলিমের প্রতিবেদন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইনস্টলেশন অফ রাডার প্রকল্প ১৩,০০০ কোটি টাকার প্রাক্কলন প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়ে ২১,০০০ কোটি টাকায় কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে এই প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যোগসাজশ করে প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাৎ ও লুটপাট করেন। এ মামলায় তারিক সিদ্দিক সহ ১০ জনকে আসামি করা হয়। সোমবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প ছাড়াও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্পে ১৫০ কোটি টাকা আত্মসাৎ করায় এসব ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। ইভিএম প্রকল্পে আওয়ামী লীগের লুটপাট প্রসঙ্গেও কথা বলেন মহাপরিচালক। অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ১৫৯৯টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয় যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এসকে শোয়ের বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয় বলে জানান দুদক মহাপরিচালক। বেশ কিছু জিনিসপত্র টাকা পয়সা জব্দ করা হয়েছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র শবে মেরাজ আজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। রজব মাসের ২৭ তারিখে মুসলমানরা এই পবিত্র রজনী পালন করে থাকেন। এই রাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সপ্তম আসমানে মেরাজে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। সেই সফরে আল্লাহ তাকে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের বিধান দেন, যা পরবর্তীতে মুসলিম উম্মার জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারিত হয়। এ উপলক্ষে সারা দেশের মসজিদগুলোতে বিশেষ নামাজ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মুসলমানরা নিজ নিজ ঘরেও বিশেষ নামাজ আদায় করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতে ইসলামের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যে দলটির সাথে বৈঠক করল বিএনপিও। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সহ ১০ দফা সিদ্ধান্তে দুই দল একমত হয়েছে। সোমবার বৈঠক শেষে নিজেদের ঐকমত্যের বিষয়ে জানিয়েছেন বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন বিষয়ে দল দুটির মতভিন্নতার কারণে ওই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের এই বৈঠকের এক সপ্তাহের মধ্যে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সময়টা আমরা বলেছি ১ থেকে ১.৫ বছরের মধ্যে। ৬ মাস তো প্রায় চলেই গেল, আর ১ বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এ সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। এখন থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলবে না বলেও জানান তিনি। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে
সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের দেয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2 জনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। এখন আমরা ইনভলভমেন্টের ব্যাপারে যদি তাদের ব্যাখ্যা দিই তাহলে সবাই বুঝে যাবে যে এটা আসলে কারা। তাদের গ্রেফতারটা নিশ্চিত করার স্বার্থেই আমরা এগুলো বর্ণনা দিতে পারছি না, কারণ the government cannot force India to respond positively. I've said on the previous occasion that there is every reason for us to be hopeful that she will be returned to face trial here. We can demonstrate that the trial will be fair. She will be given every opportunity to defend herself. It's a matter for India to decide, as I said on the last occasion. গেল 17 বছরে অসংখ্য মামলায় নাজেহাল হয়েছেন 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই অবস্থা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুজনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, জিয়া পরিবারকে হয়রানি ও অপদস্থ করতেই মিথ্যা মামলায় হয়রানি করেছেন শেখ হাসিনা। তবে মামলার কারণে জিয়া পরিবারের সদস্যরা নির্বাচনে বাধার সম্মুখীন হবেন না বলে মনে করেন তিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা নিয়ে কাজী পাপ্পুর রিপোর্ট। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 37টি মামলা হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে, যার মধ্যে বেশিরভাগই নাশকতা ও মানহানির মামলা। বেশি আলোচনা সমালোচনা হয় জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে। 2 মামলাতেই কারাবরণ করতে হয়েছে বেগম জিয়াকে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাশকতা ও মানহানির 32টির মধ্যে 23 মামলা খারিজ হয়ে গেছে, এখনো বাকি 9টি। আর দুর্নীতির 5 মামলার 4টিতেই পেয়েছেন খালাস, বাকি রয়েছে নাইকো দুর্নীতি মামলা। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়ার জন্য কাল জিয়া পরিবারকে কলুষিত এবং ধ্বংস করার জন্য খুব স্পেসিফিক্যালি এই মামলাটা বেছে নিয়েছিল। ফ্যাসিস্ট রেজিম যখন থাকে ক্ষমতায়, আর মরহুম মাহবুবা আলম আইনের অপব্যাখ্যা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখেছেন। কেন? কারণ বেগম খালেদা জিয়া দাঁড়ানো মানেই পাস। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা, অর্থ পাচার, মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সারা দেশে 80টির বেশি মামলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। এর মধ্যে অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে 18টি। আইনজীবী কায়সার কামাল জানান, মামলার নিষ্পত্তি হওয়ার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল আছেন বিধায়ী তো এটা মামলাগুলা দেশে আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা না। এটা হয়তো কেউ কেউ ব্যাখ্যা অপব্যাখ্যা বা অনেক কিছু বলতে পারে। জনগণ প্রত্যাশা করছে, নেতাকর্মীরা প্রত্যাশা করছে, সবার আবেগের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং দেশে আসার বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের বাকস্বাধীনতা ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা জানান ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি নীতিগতভাবে আইনের শাসনে বিশ্বাসী আর দেশের প্রচলিত আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, ন্যায় বিচার চাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের নামে বর্বরতম হত্যাযজ্ঞের পুনঃতদন্তে 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 90 দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কমিশনকে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং সন্দেহভাজন যে কাউকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৩ সুপারিশের ওপর আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। এ ৩ সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করছেন খোদ সিইসি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংস্কার কমিশনের সঙ্গে ইসির মতবিনিময়ে প্রতিবেদন সাংঘর্ষিক না হওয়ার কথা দুই পক্ষ থেকে বলা হলেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। আরও জানাচ্ছেন এম.আর. আসাদ। 2024 সালের ডিসেম্বরের 4 তারিখ নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার পাশাপাশি নির্বাচনী টাইমলাইন নির্ধারণে আরও বৈঠক করার কথা জানানো হয়। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতেও একমত হন তারা। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। জানুয়ারির 15 তারিখ প্রধান উপদেষ্টার কাছে 150টি সুপারিশ সহ প্রাথমিক প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশন প্রধান। তবে মেয়াদকাল শেষের পর কমিশনের অপরাধ তদন্তের সুপারিশ নিয়ে আপত্তি তোলেন সিইসি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুথের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। উনি তো বলেন যে আচ্ছা তারও 4 বছর যাক পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজ হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। পাশাপাশি নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য আলাদা দুটি কর্তৃপক্ষ তৈরির সুপারিশের বিষয়েও আপত্তি জানান সিইসি। ইলেকশন কমিশন ইটসেলফ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। যদিও বদিউল আলম মজুমদার জানিয়েছেন দায়বদ্ধতা ধরে রাখতেই গার্ডরেল তৈরির চেষ্টা রয়েছে সুপারিশমালায়। নির্বাচন কমিশনের বাইরে একটা কর্তৃপক্ষ যেন নিরপেক্ষভাবে এটা নির্ধারণ করে, যাতে এইরকম আবার প্রশ্ন না ওঠে ভবিষ্যতে, যাতে ওই যে আগে 3টে নির্বাচনের মতো নির্বাচন করে পার পেয়ে না যায় এবং এরকম সাফাই গাইতে না পারে ও রিটার্নিং অফিসার এটা দিয়েছে, আমার তো কিছু করার নেই, যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। জানান 15 ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে রয়েছে আলোচনার সুযোগ। সবগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে তা নয়, এবং অবশ্যই এগুলো আরো পরিচালিত করার সুযোগ আছে। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যান চলাচলে নতুন নিয়মের সুফল মিলছে না। যানজট কমার পরিবর্তে উল্টো বেড়েছে। যদিও ট্রাফিক পুলিশ বলছে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুরুতে কিছুটা বিড়ম্বনা থাকলেও চালকেরা সচেতন হলে ধীরে ধীরে এর সুফল পাবে নগরবাসী। এস.ইউ. সেলিমের আরেকটি প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় রাজধানীতে বাড়ছে যানজটের দুর্ভোগ। চালকের খামখেয়ালিপনা তো আছেই। তথ্যমতে ঢাকা শহরে 73টি মোড়ে আটকে প্রতিদিন কর্মঘণ্টা নষ্টের আর্থিক ক্ষতির পরিমাণ 98,000 কোটি টাকা, আর বাড়তি জ্বালানি পুড়ছে প্রায় 11,000 কোটি টাকার। যানজট কমাতে দুদিন আগে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় মহানগর পুলিশ। ডিএমপির নির্দেশনা বলা হয় এ সড়ক ব্যবহারকারীরা জাহাঙ্গীর গেট পার হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে পুরাতন বিমানবন্দর ঘেঁষে করা নতুন সড়ক ব্যবহার করবেন। এর আগে এই পদ্ধতি মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁওয়ের লাভ রোডে প্রয়োগ করা হয়েছে। সেখানে রাস্তা একেবারে বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাতে মিলছে সুফলও। তবে বিজয় সরণিতে সব সিগন্যালে ডানে মোড় বন্ধ করা হয়নি, তাই এর প্রভাব পড়ছে পরের দু মোড়ে। না নিতে দেয়, আমাদের ফার্ম গেটে নেই, ফার্ম গেটে বরং আরো বেশি হবে। সেই কারণ বাজার থেকে ঘুরে এসে পরে যেতে হবে ধানমন্ডি। যে গাড়ি গেলে দিকতে ঘুরতে পারবো না, ফার্ম গেট গিয়ে এটা নেবো, হেনও পারবো। আবার স্বল্প দিনের মধ্যে সবকিছু পরীক্ষিত হয় না, যানজট নিরসনে নতুন এই পদক্ষেপ ট্রায়াল পর্যায়ে থাকায় পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। কষ্ট হলেও নগরবাসী সচেতন হলে এর সুফল মিলবে বলে আশাবাদী তারা। অনেকে এটা মানতেছে না এই নির্দেশনাগুলো। আশা করা যায় যে যেমন মানিক মিয়া অ্যাভিনিউতে দেওয়া আছে, আবার আপনাদের লাভ রোডে দেওয়া আছে, এই ক্রসিংগুলো দেওয়া আছে। আমরা চেষ্টা করতেছি, সর্বোত্তম চেষ্টা করতেছি যে আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করছি। তবে এটা দিয়ে আসলে ভালো হয়েছে, অনেকে হুটহাট চলে যেতে পারবে। এটা যদি চলমান থাকে
সবসময় গাড়ি চলবে, কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন হবে না। নগরবাসীর বড় অংশ নতুন নিয়মের বিষয়টি না জানায় বিজয় সরণির দিকে আসা যানবাহন ডানে মোড় নেওয়া বন্ধ করতে সিগন্যাল ছাড়ার মুহূর্তে রশি টানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও অনেক চালককে ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ চলে যাওয়ার পর দেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। কোনো পক্ষের অসহিষ্ণু আচরণে তা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ছাত্রদের আন্দোলনের বিষয়ে সরকারি সংস্থাগুলো কাজ করছে। পথটা এমনিতেই আমাদের জন্য খুব কঠিন। তারপরে আমরা যখন যাত্রাটা শুরু করলাম, কোনো অসহিষ্ণু আচরণ রেনের জন্য যেন সেটা বাধাগ্রস্ত না হয়। আরেকটা হচ্ছে সকলকেই ধৈর্য ধরতে হবে, কারণ সকল বিবাদের, সকল বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের পথ তো রয়েছে। বান্দরবানের সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর 2 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমার কেপলং পাড়া এলাকায় কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল। কেপলং পাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের গোপন আস্তানা ঘেরাও করে ভান মুন লম বম এবং ফিলিপ খিয়াং নামক 2 জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল তাদের। রাজধানীর ভাটারা থানার 17 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল। আর বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাটারা থানা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন। সম্মেলনে অংশ নেন ওয়ার্ড যুবদলের কর্মীরা। তামাকের ব্যবহারে হৃদরোগ, স্ট্রোক সহ ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে 57%। এছাড়া অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় 109%। সোমবার সিডাপ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত তামাক পণ্যের কর বৃদ্ধি বিষয়ক আলোচনায় এমন তথ্য জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, তামাকের ব্যবহার কমাতে কর বৃদ্ধির বিকল্প নেই। এতে তরুণ সমাজকে ধূমপান থেকে দূরে রাখা সম্ভব বলেও জানান তারা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে সাংবাদিকদের পরিমণি জানান, তিনি আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন। যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন অন্তত 2 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এদিকে অভিবাসী সহ উড়োজাহাজ অবতরণ করতে দেয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কঙ্গোর বৃহত্তম শহরের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুয়ান্ডার সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23। অবশেষে হেঁটে উত্তর গাজায় পৌঁছেছে 2 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে 6 জিম্মিকে মুক্ত করার পরেই ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেন। এর আগে ইসরায়েলি নারী আরকেল ইয়েহুদ সহ 2 জিম্মিকে হামাস মুক্তি দিতে সম্মত হলে সোমবার সকাল সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েল। এই সময় প্রথমবারের মতো খুলে দেয়া হয় নেটজারিম করিডোর। এদিকে অভিবাসী ইস্যুতে কলম্বিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর হুমকি আপাতত প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। অভিবাসী বহনকারী সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণের অনুমতি দেওয়ার পর এই সমঝোতা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে কলম্বিয়ার উপর চড়া শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমান নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুয়ান্ডা সমর্থিত দেশটির বিদ্রোহী গোষ্ঠী M23। সোমবার বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। সংঘাত থেকে প্রাণে বাঁচতে কয়েক হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছেন।
অন্যদিকে শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শনিবার ব্রাজিলের শরণার্থী বোঝাই একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। এই সময় উড়োজাহাজটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তা কর্মী এবং ৮ জন এয়ার ক্রু ছিলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অধিভুক্তি জটিলতা কাটলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ দাবিতে অনড় ৭ কলেজ শিক্ষার্থীরা। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা। ইভিএম কেনাকাটায় আওয়ামী লীগের বিরুদ্ধে হরিলুটের অভিযোগ দুদকের। বিমানবন্দরে দুর্নীতির দায়ে তারেক সিদ্দিক সহ ১৯ জনের নামে মামলা। দ্রুত নির্বাচন সহ ১০ দাবিতে বিএনপি ইসলামী আন্দোলন ঐক্যমত্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান। এবং সংস্কার কমিশনের ৩ সুপারিশে আপত্তি ইসির। স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় প্রধান নির্বাচন কমিশনার। আলোচনার সুযোগ দেখছেন বদিউল আলম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।